নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, জেনে বা না জেনেই খুব সম্ভবত আমি কতগুলো অভ্যেস আমার জীবনে সবসময় ফলো করেছি, যার জন্যে আমার আমার জীবন কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। আমূল। আমি যেরকম ছিলাম বা আমার লাইফ যেরকম ছিল, এখন কিন্তু অনেক অনেক অন্যরকম, অনেক শান্ত, অনেক বেশি কন্ট্রোল নিজের উপরে বা পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে। আমি যেরকমভাবে আমার ছোটোবেলা কাটিয়েছি, সেটার দিকে দেখে আমার আজকে আমি যা করি তা আমি বলবো আমি অবশ্যই সাকসেসফুল। কাজে এই যে সাকসেস, তারপরে কন্ট্রোল, শান্ত থাকা, হ্যাপি থাকা, পিসফুল থাকা, এই ব্যাপারগুলি আমার মধ্যে এসছে কতগুলি অভ্যেস বরাবর ফলো করার জন্যে। 100% চেঞ্জ হয়ে গেছে। 100, 200, 300% চেঞ্জ আমি আমার জীবনে এনেছি। এবং আমার মনে হয় এগুলি আমি না জানি, তখন তো জানতাম না, তখন এগুলির নাম জানতাম না, ব্যাপারটা জানতাম না। বলছি ব্যাপারটা কি, আমি হয়তো সৌভাগ্যক্রমে, ভাগ্যতে আমি বিশ্বাস করি না, তাও বলছি আমার সৌভাগ্যক্রমে আমি হয়তো আমার দাদাদের থেকে, দিদিদের থেকে, বা আমার বাবা মা, বা যারা আরও বয়োজ্যেষ্ঠ, হয়তো আমার সময়টা ভালো ছিল, যার জন্যে আমি যাদের সঙ্গে সময় কাটিয়েছি তাদের দেখে আমি এগুলো শিখেছি। এখন না হয় নানান কিছু দেখে বা পড়ে এগুলি আমি জানি, এগুলি কী বলে, এগুলিকে কোথা থেকে এলো। যেটা বলতে চাই সেটা হচ্ছে জাপান। জাপান এমন একটা দেশ, একেবারে অবাক আশ্চর্য দেশ। জাপানের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, তোমরা জানো। পারমাণবিক বোমা ফেলা হয়েছে, ভূমিকম্প হয়েছে, সুনামি এসছে, কত রকমের দুর্যোগ, কত রকমের কিছু। জাপান বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। আমাদের জীবনেও কিন্তু যদি তুমি খেয়াল করে দেখো, তোমাকেও কিন্তু বারবার মাথা তুলে দাঁড়াতে হয়। যারা পারে তারা দাঁড়িয়ে যায়, যারা পারে না তারা পড়ে যায়। কাজেই আজকে যে 5টা 6টা বা 7টা অভ্যেসের কথা বলবো, এগুলি নিয়ে আমি আগেও ছোট ছোট ভিডিও করেছি। আজকে এক জায়গায় তোমাদের জাপানিজ সমাজের কতগুলি দৈনন্দিন অভ্যেসের কথা বলবো। দৈনন্দিন ওরা এটা রোজ প্র্যাকটিস করে, যার জন্যে জাপানে কিন্তু এখনও সুখী মানুষের সংখ্যা প্রচুর বেশি, এবং তারা অনেক বয়স পর্যন্ত বেঁচে থাকে। 100, 105, 107, বোধহয় ওকিনাওয়া, ঠিক নামটা ঠিক খেয়াল নেই, একটা জায়গা আছে ওখানে সমস্ত বয়স্কারা সুখে শান্তিতে ভালো স্বাস্থ্য নিয়ে তারা কিন্তু বেঁচে আছেন। এখন চলো সোজা চলে যাই সেই 7টা 5টা অভ্যেসের ওপরে, যেগুলি তোমরা যদি অভ্যেস করতে পারো, একেবারে কনসিয়াসলি অভ্যেস করতে পারো, রোজ ডিসিপ্লিন করে। আমি যেমন রোজ করি, আমি এক্ষুনি বাইরে থেকে হেঁটে এলাম, রোববার ইচ্ছে করছিল না, তাও কিন্তু আমি ঘুম ভাঙতেই একবার চট করে বাইরে চলে যাই, ধরাচুরো পড়ে এখন এখানে এসে বসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। যাই হোক, প্রথম অভ্যেস জাপানিজ সমাজ থেকে ডাইরেক্ট তুলে আনলাম, তোমরা যাতে তোমাদের 2026, যদিও 3 মাস চলে গেছে, 2026-এ তোমরা যেন আরও বেশি সাকসেসফুল, আরও বেশি খুশি, হ্যাপি এবং আনন্দিত, তারপরে নিজের উপরে কন্ট্রোল, পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে কন্ট্রোল, ডিসিপ্লিন হতে পারো, এবং উপর্যুপরি একটা ভালো জীবন যাতে তোমরা বানাতে পারো, যাতে তোমাদের জীবনে তোমরা 100% চেঞ্জ নিয়ে আসতে পারো। সেই জন্যে এই 7টা বা 5টা হ্যাবিটের কথা বললাম, দেখি কটা মনে পড়ে। প্রথম হ্যাবিটের নাম হচ্ছে কাইজেন। কাইজেন কাকে বলে এটা নিয়ে ভিডিও আছে। কাইজেন হচ্ছে রোজ 1% করে ইমপ্রুভ করা। যে কোনো জিনিস 1% করে করো। তুমি মনে করো তোমার একটা উদ্দেশ্য হচ্ছে তুমি যেখানে থাকো সেখান থেকে বেরিয়ে 20 কিলোমিটার দূরে একটা জায়গায় যাবে। তুমি ভাববে, ইস, কোথা থেকে বাস পাবো, ট্রেন পাবো, কোন গাড়ি ধরে যাব, কি বাড়ি থেকে বেরোনোটা হচ্ছে তোমার 1%। এই যে দরজাটা খুলে তুমি বেরোবে, রাস্তায় যাবে, দ্যাট ইজ দ্য 1% দ্যাট ইউ মাস্ট ডু এভরিডে। তোমার সামনে কোনো একটা বিরাট কাজ, বিশাল কোনো একটা কাজ আছে, তুমি ভাবছো বসে বসে কী করে হবে,
এত বড় কাজ, এত দিন লাগবে, এটা ভাবলে আর হবে না। 1% করো, সেই কাজটার 1% করো। সো ইমপ্রুভিং এভরিডে বাই 1%, কাইজেন। এটা হচ্ছে প্রথম অভ্যেস। যে কোনো কাজ একদম শেষটার দিকে তাকিয়ে থেকো না, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করো। 1%, 1%। যদি জিমে যেতে হয় বা যোগাসন শুরু করতে হয়, প্রথম দিন জিমে 2 মিনিট করো, 5 মিনিট করো। কারণ 15 মিনিট করলে তুমি হাঁপিয়ে যাবে, পরের দিন আর আসবে না। 1 মিনিট করে বাইরে চলে যাও। এই যে সকালের হাঁটাটা 20-25 মিনিট বা 30 মিনিট হাঁটলে খুব ভালো। প্রথম ভালো লাগবে না। প্রথম দিন 2 মিনিট হাঁটো বা 1 মিনিট হাঁটো, বা জায়গায় দাঁড়িয়ে 1 মিনিট এরকম করো। দেখবে পরের দিন সেটা 2 মিনিট, 5 মিনিট, তারপরে অভ্যেস হয়ে যাবে। তারপরে দেখবে একেবারে 30 মিনিট কোনো বাধা বিপত্তি ছাড়া তুমি করতে পারছো। যেমন একটা বই পড়তে চাও, 2 পাতা পড়ো, রোজ 2 পাতা করে পড়ো। বইটা হয়তো এত মোটা, দেখেই ভিড়মি খাবে যে এটা কি করে পড়বো, এটা কবে শেষ করব, সময় কখন পাবো। ভাই 2 পাতা করে পড়, রোজ 2 পাতা করে পড়। এই যে বললাম যে যদি 30 মিনিট হাঁটতে হয়, প্রথমে শুরু করো 2 মিনিট করে, দেখবে সব হয়ে যাবে। তো এটা ছিল প্রথম অভ্যেস, যেটাকে বলা হয় কাইজেন। কাইজেন মানে হচ্ছে রেগুলারলি একটা কিছু 1% করে করার পরে 100%-এ পৌঁছানো, এটাকে বলা হয় কাইজেন। পরের অভ্যেসটা হচ্ছে, এটাকে জাপানিজ ভাষায় বলা হয় ইচিগো ইচি। অদ্ভুত লাগে শুনতে, তাই না? ইচিগো ইচি। ইচিগো ইচির মানে হচ্ছে 1 টাইম 1 মিটিং। দেখো, এটার অন্তর্নিহিত অর্থটা হচ্ছে আমাদের কারুরই কিন্তু আমাদের যে অতীত, আমাদের কোনো কন্ট্রোল তার উপরে নেই, না আছে আমাদের ফিউচারের উপরে আমাদের কোনো কন্ট্রোল। জাপানিজ ফিলোসফি বলে প্রেজেন্ট মোমেন্টের উপরে কন্ট্রোল রাখো। না তুমি পেছনের কথা ভাবো, না তুমি সামনের কথা ভাবো। 1 টাইম 1 মিটিং। প্রত্যেকটি টাইমের, প্রত্যেকটি মুহূর্তের যে মিটিং মানে মানুষের সঙ্গে, নিজের সঙ্গে, পরিবেশের সঙ্গে, তোমার পারিপার্শ্বিকতার সঙ্গে, আবহাওয়ার সঙ্গে, তোমার ক্যারিয়ারের সঙ্গে, হোয়াট এভার ইট ইজ, এই মুহূর্তে তোমার যে মিটিংটা হচ্ছে, সেই মিটিংটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এই মুহূর্তে যেটা হচ্ছে, তোমার পরের মুহূর্তটা কিন্তু এই মুহূর্তের উপরে নির্ভর করবে। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি আজকে যা, সেটা হচ্ছে আমি গতকাল পর্যন্ত যা করেছি তার ফল। তুমি আজকে যা, সেটা হচ্ছে তুমি গতকাল পর্যন্ত যা করেছো তার ফল। কাজে কারোকে দোষ দিও না, তুমি করেছো। তুমি এখন যেখানে বসে আছো, সেখানে সেই জন্য বসে আছো তুমি গতকাল পর্যন্ত যা করেছো তার জন্যে। পরিষ্কার। কাজে ইচিগো ইচি হচ্ছে পেছন দিকে তাকাবে না, ভবিষ্যতের কথাটা মাথায় রাখবে, কিন্তু এটাও মাথায় রাখবে যে তুমি এই মুহূর্তে যেটা করবে, প্রেজেন্ট মোমেন্টে, সেটা তোমার পরের মুহূর্তটাকে বানাবে। এটা হচ্ছে ইচিগো ইচি। আমি নিজের জীবন থেকে বলছি, আমি কখনোই ভাবি না কালকে কি হবে, এবং এইভাবে তো এতগুলো বছর কাটিয়ে দিলাম, এবং আগামী কালটা কিন্তু ভালোই হয়েছে, খারাপ কিচ্ছু হয়নি। মনে করো আমরা কোনো কাজ করছি, তখন একটা ফোন এলো, ওদিকে দরজা থেকে কেউ ডাকলো, এদিকে মা ডাকছে বা বউ ডাকছে বা বোন ডাকছে, বা তোমার ছেলে বা মেয়ে বা স্ত্রী বা সন্তান, ওর এটা চাই, ও তার সেটা চাই, এবং আমাদের মনটা চারিদিকে চলে যাচ্ছে। কিন্তু আমি যে কাজটা করছিলাম এই মুহূর্তে, মনে করো আমি এই চশমাটাকে মুছছিলাম, এখানে মন দিতে পারছি না, আমার মনটা এদিকে সেদিকে। আমি যদি এই চশমাটাকে ঠিক মতো না মুছি, হয়তো হাত থেকে পড়ে ভেঙে যাবে, বা আমি হয়তো ক্র্যাক করে দেবো। এটা আমি বুঝতে পারছি না যে এই মুহূর্তটা আমার কিন্তু আর পরের মুহূর্তে আসবে না। এই মুহূর্তটা কিন্তু পরের মুহূর্তে আর আসবে না। কাজেই এই মুহূর্তে যেটা করব বা করছি, এটা আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা সারাক্ষণ আমাদের মাথায় থাকে কাল কি হবে, কাল ক্যা করেঙ্গে, কাল ক্যা খায়েঙ্গে,
কাল পয়সা কাহা সে আয়েগা। তোমরা বলবে হিন্দি বলছেন কেন? হিন্দি বললাম, হিন্দিতে বললে একটু বেশি ইয়ে পড়ে, একটু জোর পড়ে, সেই জন্য হিন্দিতে বললাম, মজা করলাম একটু। তো যাই হোক, এই যে আগামীকাল কি হবে, এটার এই যে ফিউচারের ভয় আর অতীতের সোনার স্বপ্ন, কত ভালো ছিল দিনগুলো আর কত খারাপ দিন আসছে, এই যে একটা গর্ধবের মতো আমাদের মানসিকতা, আগামীকাল ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, বাড়েনি কিন্তু কিন্তু বেড়ে যাবে, এই বেড়ে যাবে ভেবে ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। সো ইচি গো ইচি, এই মুহূর্তে যেটা করছো মন দিয়ে করো, এই মুহূর্তটা কিন্তু পরের মুহূর্তে আর থাকবে না আর আসবেও না। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ গিভ ফুল ইম্পর্টেন্স টু দ্য প্রেজেন্ট মোমেন্ট। ইচি গো ইচি, ওয়ান টাইম ওয়ান মিটিং, এক সময় একটা কাজ করবে, মাল্টিটাস্কিং করতে যেও না। এসব মডার্ন ম্যানেজমেন্টের শেখানো শব্দ এগুলি ভুলে যাও। মাল্টিটাস্কিং আমিও ভাবতাম যে হয়, আমার এক কলিগ আছে, সে আমাকে বলেছিল যে মাল্টিটাস্কিং হয় না। আমি বলতাম হয়, আমি একসঙ্গে অনেক কিছু করতে পারি, কিন্তু পরে দেখলাম যে কটা কাজ করছি সব কটা ভন্ডুল করে দিচ্ছি, একটাও ঠিকমতো করতে পারছি না। আমিও শিখেছি, শিখতে হয় সব সময়। এখন এই বয়সে এসেও আমিও শিখেছি যে ইচি গো ইচি বা ওয়ান টাইম ওয়ান মিটিং ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু ইমপ্রুভ ইউর লাইফ। 3 নম্বর অভ্যেস যেটা বা স্বভাব বলবো, সেটাকে বলা হয় ইকিগাই। ইকিগাই মানে হচ্ছে, এটা নিয়ে অনেক বইও আছে। ইকিগাই কথার অর্থ হচ্ছে দ্য পারপাস অফ বিইং। তোমার উদ্দেশ্য কি? তুমি কি জন্য এখানে এসছো? তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি কি চাও? তোমার পারপাস কি? এখন তোমরা বলবে কি দাদা এটা কী করে বের করব? কারণ পারপাস হচ্ছে, অনেকে একদম সোজা সাদামাটা ভাষায় বলে দেবে, হুইচ ইজ গুড অলসো, সাদামাটা ভাষায় বলে দেবে। উদ্দেশ্য আবার কি? উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা, একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, বউ বাচ্চা হবে বা হাজব্যান্ড হবে, একটা ভালো চাকরি হবে, ভালো ব্যবসা হবে, স্বাস্থ্যটা ভালো হবে, এইটাই তো আমার উদ্দেশ্য, আর কি। কিন্তু এছাড়াও একটা উদ্দেশ্য থাকে, একটা পারপাস অফ লাইফ থাকে। তুমি যে বেঁচে থাকো, এটা উদ্দেশ্য কিভাবে বের করবে? প্রথমে তুমি নিজেকে জিজ্ঞেস করো, কোন কাজটায় তুমি ভালো বা দক্ষ। চলো দক্ষ বলবো না, কোন কাজটা তুমি ভালো, তুমি কোন জিনিসটা ভালোভাবে করতে পারো, ভাবো, চিন্তা করো, সেটা লিখে রাখো, তুমি কোন কাজটায় ভালো। এই প্রশ্নটা নিজেকে করো যে আমি কোন কাজটায় ভালো, দেখবে ভেতর থেকে বেরিয়ে আসবে তুমি কোন কাজে ভালো। 2 নম্বর, নিজেকে জিজ্ঞেস করো তুমি কি ভালোবাসো, কোন জিনিসটা বা কোন কাজটা বা কোন ব্যাপারটা তুমি সবচাইতে বেশি ভালোবাসো, নিজেকে জিজ্ঞেস করো। 3 নম্বর, নিজেকে জিজ্ঞেস করো আবার, তোমাকে দিয়ে কোনো কাজ করিয়ে মানুষ তোমাকে কেন টাকা দেবে? এটা একেবারে প্র্যাকটিক্যাল প্রশ্ন। তোমাকে যে লোকে টাকা দেবে, সবাই সবাইকে টাকা দেয়, হয় চাকরির জন্য দেয়, নয় ব্যবসার জন্য দেয়, হয় কিছু জিনিস কিনে দেয়, মানে যে কোনো অ্যাক্টিভিটিতে আমরা টাকা পাই। তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তোমার কাছে কি আছে যে তোমাকে মানুষ টাকা দেবে। এই 3টে প্রশ্ন যখন তুমি নিজেকে করবে, যখন জবাবটা পাবে, তুমি দেখবে তোমার জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পাবে। এখন উদ্দেশ্য খুঁজে পাও কেন দরকার বলছি। এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি করে উঠি, 3:30 4টায় উঠে পড়ি, উদ্দেশ্যটা কি? হাঁটতে যাব না, হাঁটতে যাওয়াটা হচ্ছে একটা, ইটস আ ওয়ে, এটা হচ্ছে প্রসেস। আমার উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যটা ভালো রাখা। এই উদ্দেশ্যটা আমি জানি যে স্বাস্থ্যটা যদি ভালো না রাখি, অনেক বয়স যখন হবে বিছানায় পড়ে থাকবো, আমাকে ধরে ধরে নিয়ে বাথরুমে নিয়ে যেতে হবে, এটা আমার কাছে কাম্য নয়। আমি জাঙ্ক ফুড খাই না। কেন খাই না? উদ্দেশ্য কি? আমার কি ভালো লাগে না? লাগে, মাঝে মাঝে খেয়ে নিই, কিন্তু আমার অভ্যেস হচ্ছে না খাওয়া। জাঙ্ক ফুড খাবো না। কেন খাবো না? হোয়াট ইজ দ্য উদ্দেশ্য? আবার সে বলি, স্বাস্থ্যটা যাতে ভালো থাকে। আমি এই ভিডিওগুলো কেন করি? উদ্দেশ্যটা কি? প্রথম কথা হচ্ছে আমি এটা ভালোবাসি, ভীষণ ভালোবাসি ভিডিও করতে।
আমার কথা অন্যকে জানাতে খুব ভালোবাসি। লোকে আমাকে কেন পয়সা দেবে? তোমাদের বলেছি ইউটিউব আমার প্রফেশন নয়, কিন্তু ভাগ্যচক্রে বা ইনসিডেন্টালি, আবার বলি ভাগ্য কথাটা আমি বিশ্বাস করি না, ইনসিডেন্টালি, ঘটনা চক্রে ইউটিউব থেকে কিছু পয়সা আমি পাই, সেটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি লোকে আমাকে কেন পয়সা দেবে, আমি নিজেকে বলবো গর্বের সঙ্গে যে আমি ভালোভাবে কথা বলতে পারি, আমি লোককে বোঝাতে পারি, এটা আমার স্কিল। যার জন্য লোকে মানে ইউটিউব আমাকে পয়সা দিচ্ছে। বাট আবার বলি এইটা আমার প্রফেশন নয়। আমার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমি ভালোবাসি এইভাবে কথা বলতে তোমাদের সঙ্গে। 2 নম্বর, আমি এই কাজটাতে আমি দক্ষ না হলেও পরিপক্ক দক্ষ না হলেও পরিপক্ক, আমি ভালো করতে পারি। কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি যা করে আমি জীবনে উপকার পেয়েছি, আমি তরুণী সমাজকে এটা বলতে চাই, বা যাদের বয়স হয়ে গেছে তাদেরও বলতে চাই যে এইগুলো করলে কিন্তু জীবন অনেক পাল্টে যাবে। সো এইটা ছিল কত নম্বর? 3 নম্বর, ইচির মানে হচ্ছে দ্য পারপাস অফ বিইং, অর্থাৎ আমার জীবনের উদ্দেশ্য। বোঝা গেল? এবার যাব নেক্সট পয়েন্টে। এটাকে বলা হয় শাকুনিন। শকুনি মামা নয় মহাভারতের শকুনি নয়, শাকুনিনের অর্থ হচ্ছে টেকিং প্রাইড ইন হোয়াট এভার আই ডু, টেকিং প্রাইড ইন মাই ওয়ার্ক। বাংলায় বলছি, আমি যে কাজটা করি সেটাতে গর্বিত থাকা। আমি যে কোনো কাজ করি সেটা গর্বের সঙ্গে করা, নিজেকে ছোট না ভেবে। এটা আমাদের দেশে ভীষণভাবে প্রযোজ্য। জাপানে যাও, দেখবে একটা যে চুল কাটে বারবার, বাংলায় কি বলি, নাপিত, গর্বের সঙ্গে কাজটা করছে জাপানে, অতি গর্বের সঙ্গে। তার যে স্কিল, সে এনজয় করছে কাজটা। আই এম ডুইং ইট সো ওয়েল। ও জানে যে আমার মতো এই কাজটা কেউ করতে পারবে না। যে রাস্তায় ময়লা পরিষ্কার করছে জাপানে, গার্বেজ ক্লিনার, গর্বের সঙ্গে কাজটা করছে। এখানে আমি যেটা কথা বলি তোমাদের, আমি আমাদের দেশে দেখেছি, গুজরাটের কথা বলি, আমি গুজরাটে থাকি তো, সেখানে কিছু বাঙালি এসছে পশ্চিমবঙ্গ থেকে, তারা গার্বেজ ক্লিনিংয়ের কাজ করে, আমাদের পাড়া পরিষ্কার করে, ঝাঁটা দিয়ে লাঠি দিয়ে বালতিতে ময়লা তোলে, ময়লা পরিষ্কার করে, কাচরাওয়ালা যেটাকে বলা হয় হিন্দিতে, কাচরা সাফ করে। সেই কয়েকজন বাঙালি আমাকে বলেছে যে আপনি যদি কোনোদিন পশ্চিমবঙ্গে যান, কাউকে বলবেন না যে আমি এটা করি। তার মানে তার গর্ব নেই। সে যে কাজটা করছে এটাকে ছোট ভাবছে, সে কাজটাকে ছোট ভাবছে, কাজেই নিজেকেও ছোট ভাবছে। তা নিজেকে যে ছোট ভাবে, সে বড় কি করে হবে? সে জীবনে বড় হতে পারবে না। সে হয়তো কাজ টাজ করে পয়সা টয়সা করে একটা বাড়ি ঠাড়ি বানিয়ে ফেলবে, বাট সারা জীবন অসুখী থাকবে। সে ছেলে মেয়েদের বলতে পারবে না, বাবা মাকে, কাকা কাকুকে বা পিসিকে মাসিকে ভাইকে বোনকে বলতে পারবে না যে আমি চুল কাটার কাজ করি। সে বলতে পারবে না যে আমি একটা অফিসে ক্লার্ক, বা আমি যেটা বাংলায় পচা বাংলায় বলে কেরানি। ক্লার্কের চাকরি খারাপ নাকি? কেরানির চাকরি, কেরানি শব্দটা শুনতে খুব বিচ্ছিরি লাগে, এবং বাংলায় যেটা ব্যঙ্গ করে বলা হয় ওটা একটা কেরানি। ইংরেজিতে বলো ক্লার্ক, তখন বোঝা যায়, তখন মনে হয় বাহ ও ক্লার্ক। কিন্তু বাঙালিরা কী বলবে, ওটা একটা কেরানি। তো কেরানি তো কী হয়েছে? কেরানি যদি তার কাজটা না করে, যে ক্লার্ক, ব্যাংকে যে ক্লার্ক, সে যদি তার কাজটা না করে, ম্যানেজার তার কাজটা করতে পারবে না, এবং তোমরা তোমাদের পয়সা করি ঠিকমতো তুলতেও পারবে না, জমাও করতে পারবে না। কাজেই সেই যে যাকে কেরানি বলে ব্যঙ্গ করো, তাদের কাজটাও মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু যে লোকটা ক্লার্ক বা কেরানির কাজ করছে, সে গর্ববোধ করে না, সে বলতে পারে না বন্ধু বান্ধবদের ব্যাংকে কি করে। সে বলবে আমি জুনিয়র অফিসার বা জুনিয়র ম্যানেজার, যা খুশি বলে দেবে। এ কী হয়েছে? যে নেল পলিশ লাগায়, যে চুল কাটে, যে জুতো সেলাই করে, কোনো গর্ব নেই। এবং এটাতে আমাদের দোষ। কেন বলি? আমরা সব সময় যারা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তাদের দেখবে যারা সরকারি কাজ করেছে বা করে,
তারা ব্যঙ্গ করে, তারা হবে এটা আবার কি, প্রাইভেট কোম্পানি আজকে চাকরি আছে কালকে নেই, সরকারি চাকরি পেলো না কেন, সরকারি চাকরি হলে খুব গর্বের সঙ্গে, আরে যখন বিয়ে হয় ছেলে মেয়েদের সরকারি চাকুরিদের জন্য আবার ডাউরি দিতে হয়। ভেবে দেখো, মানে আমরা নিজেকে তো ছোট করি, অন্যদের ছোট করি। আমি দেখেছি যারা সরকারি চাকরি করেছে বা করে, তারা যারা প্রাইভেটে কাজ করে, প্রাইভেট কোম্পানিতে, তাদের একটু তুচ্ছ তাচ্ছিল্য করে যে তোর তো পেনশন নেই, তোর তো এটা নেই সেটা নেই। তবে এটা ঠিক নয়, কারণ যে প্রাইভেটেও কাজ করছে সে কিন্তু গর্ব নিয়ে, সেও তো কথা কাজ করছে বেঁচে থাকার জন্যে, পরিবারের ভরণ পোষণের জন্যে, ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্যে। কাজেই তার কাজটা কোনো অংশে ছোট নয়। আমাদের স্বভাব হচ্ছে অন্যের কাজটাকে সবসময় ছোট করা, যার জন্যে এই যে স্বভাবটা সবার মধ্যে এই খবরটা ছড়িয়ে গেছে যে আমি যদি ঝাড়ুদারের কাজ করি আমাকে নিয়ে লোকে ব্যঙ্গ করবে। কাজেই যে ঝাড়ুদার সে তার নিজের কাজটা নিয়ে গর্বিত নয়। জাপানে দ্য কেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সে ঝাড়ু দিক বা বাসন মাজুক বা তোমার কাপড় কেচে দিক বা ওই টয়লেট সাফ করুক, যেটাই করুক, হি অর শি ইজ প্রাউড। ওরা নিজেদের কাজ নিয়ে গর্বিত, যার জন্যে কাজটাও ভালো করে এবং ক্যারিয়ারটাও ভালো হয়ে যায় এবং ক্যারিয়ারে উন্নতি হতে থাকে। তো এটা ছিল বোধহয় 4 নম্বর। এর পরেরটাতে যাচ্ছি, বোঝা যাচ্ছে তো? আমি খুব সরলভাবে বুঝিয়ে বলছি যাতে তোমরা তোমাদের 2026 বা আনেওয়ালে 2027, এই আনেওয়ালে 2027কে তোমরা যাতে ভালোভাবে ব্যবহার করতে পারো নিজেদের উন্নতির জন্যে, আর্থিক, পারিবারিক, শাস্ত্রিক বলে কোনো শব্দ নেই, মানে শারীরিক এবং সামগ্রিক উন্নতির জন্য। এবার চলো যাই পরের পয়েন্টে, আমার মনে হয় 5 নম্বর। 5 নম্বর অভ্যেস হচ্ছে বা স্বভাব হচ্ছে মিনিমালিজম। হোয়াট ইজ মিনিমালিজম? যারা ইংরেজি ভালো জানো শব্দটা থেকেই তোমরা অর্থটা ধরতে পারবে। মিনিমালিজম শব্দের অর্থ হচ্ছে নিজের কাছে ততটুকুই রাখো যতটুকু না হলেই নয়, যত কমে চালাতে পারো। কিপটেমির কথা বলছি না। মিনিমালিজম হচ্ছে তোমার যেটা ইচ্ছে তুমি নাও, কিন্তু পর্যাপ্ত পরিমাণেই নাও, কিন্তু পর্যাপ্ত থেকে বেশি যেন না নাও। অর্থাৎ আমি আমার স্বভাবের কথা বলি, আমি জামা কাপড় দেখলেই কিনে ফেলি, খুব খারাপ স্বভাব। এখন মনেও থাকে না কোন জামাটা কোথায় আছে। অনেকেরই স্বভাব আছে জামা কাপড় কিনলে যেন মনে একটু ভালো লাগে, এটাকে আবার রিটেল থেরাপিও বোধহয় বলা হয়, জানি না, বোধহয় বলা হয়। তো এই যে যেটা লাগে না, সানগ্লাস একটা হলেই হয়, 4টে সানগ্লাস। খাবার দিনে 2বার খেলেও হয় বা 1বার খেলেও হয়। কতবার খাই? 20 বার। আমি খাই না, আমি লোকের স্বভাবের কথা বলছি। 20 বার খাই। প্রথম কথা, স্বাস্থ্য তো খারাপ হয়, 20 বার খেলে হজম হয় না। 2 নম্বর, 20 বার খাওয়ার তো দরকার নেই, পয়সাও খরচ হয়। ফোন একটা হলেই হয়ে যায়। আজকাল কর্মক্ষেত্রে 2টো লাগে, লোকে বলে, লাগে না। আমি তো একটা দিয়েই চালাই এবং আমি কোনো ছোট কাজ করি না, আমার অনেকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু একটা ফোনে সব হয়ে যায়। আজকাল তো একটা ফোনে 2টো বা 3টে হোয়াটসঅ্যাপও লাগানো যায়, কিন্তু আমরা কি করি, 2-3টে ফোন হাতে নিয়ে একবার এরকম করে বগলের নিচে ডাব ঢুকিয়ে এরকম করে হাঁটি আমরা, যেন খুব একটা হয়েছে। কি হয়েছে? কিছুই হয় নাই। যেটা বলছিলাম, এই যে 2-4টে ফোন রাখা দরকার নেই তো, 1 ফোন ইজ এনাফ। গাড়ি ঘোড়া দেখবে অনেকের গাড়ি, প্রচুর গাড়ি কিনে ফেলে, প্রচুর বাইক কিনে ফেলে। আচ্ছা, এগুলো তো গেল দামি জিনিস। আমাদের জীবনেও আমরা অনেক কিছু ঘরের মধ্যে অনাবশ্যক জঞ্জালে ভরে দিই, এটাকে মিনিমালিজম বলে না। মিনিমালিজম হলে পরে কি হয়, তোমার মনটা শান্ত থাকে। তুমি দেখবে তুমি যদি 2-4টে জিনিস নিয়ে জীবন কাটাতে পারো, জীবনটা কত সিম্পল হয়ে যায় এবং কত সহজ হয়ে যায়। যত বেশি জিনিস, যত বেশি লোভই বলবো আমি এটাকে, যত বেশি জিনিসপত্র, যত বেশি আকর্ষণ, যত বেশি মোহ, তত বেশি কষ্ট।
তত বেশি ঝামেলা, তত বেশি কমপ্লিকেশন। কাজে মিনিমালিজম, যেটা না করলেই নয়, সেটা যদি করতে পারো তাহলে দেখবে তোমার যে এক্সেস এনার্জি বা এক্সেস মানি বা ফান্ড, যে পয়সাটা তুমি বাঁচাবে বা এনার্জিটা বাঁচাবে, সেটা তুমি অন্য কোথাও কাজে লাগাতে পারবে। তো 5 নম্বর অভ্যেস ছিল মিনিমালিজম। মিনিমালিজম বা কমসে কম জিনিসে কমসে কম ব্যাপার নিয়ে জীবন কাটানো। এবার চলো যাব 6 নম্বর পয়েন্টে। অভ্যেস নাম্বার 6 আমার ভীষণ প্রিয়। আমি বলবো দিস ইজ মাই ফেভারিট। এটাকে বলা হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজে ওসিওয়া। ওসিওয়া মানে রেসপেক্ট, পোলাইটনেস অ্যান্ড গ্র্যাটিটিউড, অর্থাৎ অন্যকে সম্মান করা। পোলাইট মানে নম্র স্বভাব হওয়া, এবং গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা জানানো। তুমি জাপানে যাও, অবাক হয়ে যাবে, যে কেউ তোমাকে, জাপান কেন, আমি এই যে আফ্রিকাতে থাকি, যেটাকে সবাই মিলে মিথ্যে মিথ্যে কথা ছড়িয়েছে যে অসভ্য জঙ্গল এবং জঙ্গলিদের দেশ, কথাটা যে কত বড় মিথ্যে। আমি 33 বছর আফ্রিকা কন্টিনেন্টে আছি, আমি এখানে থেকে সেটা হাড়ে হাড়ে বুঝেছি যে আমরা কত বড় অসভ্য, এটা বলে বোঝাতে পারবো না। যে তফাৎটা আমি দেখি, আমি যখন এখানে আসি এবং আমি যখন প্রত্যেক বছরে আমি যখন ইন্ডিয়া যাই, আমাদের আচার ব্যবহারের তফাৎ মানে আকাশ পাতাল। এখানে কথায় কথায় হ্যালো, কেমন আছেন, থ্যাংক ইউ, হাউ আর ইউ, সরি, কথায় কথায় মানে ফুটছে মুখ দিয়ে। আমাদের ওখানে কি ফুটছে মুখ দিয়ে, এই চল ভাগ। এর থেকে বেশি কিছু তো দেখি না। আর আরও আছে, কালকে আসবেন, আজকে হবে না, নাই পারবো না। আপনি কেন আমাকে বারবার বলছেন, আপনি নিজে করে নিন। তুমি কাউকে একটা কিছু দিলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে দিন, কোনো থ্যাংক ইউ না, কোনো ধন্যবাদ না, কোনো গ্র্যাটিটিউড না। আরে বেটা, সকালে ঘুম ভেঙে উঠেছিস, শ্বাস প্রশ্বাস পড়ছে, বেঁচে আছিস, ঈশ্বরকে তো একবার বল থ্যাংক ইউ ঈশ্বর, সেটাও বলে না। এখানে বলে, বিশ্বাস করো আর না করো, ঘুম থেকে উঠেই ওরা চোখ বন্ধ করে 2 মিনিট প্রে করে, প্রার্থনা করে, থ্যাংক ইউ বলে, গ্র্যাটিটিউড এক্সপ্রেস করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, লোককে রেসপেক্ট করে, এবং পোলাইটনেস, নম্র স্বভাব, এটা যে তোমাদের কত দূর নিয়ে যাবে এটা বলে বোঝাতে পারবো না। কারণ দেখো, প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন তোমার দেখা হয়, সেই প্রত্যেকটি মিটিং তোমার পরের ভবিষ্যৎটাকে বানায়। সেটা তোমার ইন্টারভিউ হোক, বা কোনো সেলস ভিজিট হোক, বা কোনো টিচারের সঙ্গে কথোপকথন হোক, বা প্রেমিকার সঙ্গে কথোপকথন হোক, যত ইগো দেখাবে তত তোমার দাম কমবে, তত তোমার চান্সেস, অপরচুনিটি তত নিচে নামবে। কাজেই ওসিবা যদি এটা নিজের মধ্যে ঢুকাতে পারো, ওসিবা মানে রেসপেক্ট, পোলাইটনেস অ্যান্ড গ্র্যাটিটিউড, অর্থাৎ অন্যকে সম্মান দেওয়া, নম্র স্বভাবের হওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, এই 3টে যদি তুমি নিজের মধ্যে আনতে পারো, জ্যাকপট, আই এম টেলিং ইউ, জ্যাকপট। এটা হচ্ছে যতগুলি বললাম তার মধ্যে সবচাইতে বেশি, আমার মতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট রেসপেক্ট, পোলাইটনেস অ্যান্ড থ্যাংক ইউ বলা, যেটা আমি তোমাদের শিখিয়েছি হো ও পোনোতে, যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা আমার একটা অসাধারণ মন্ত্র। মানো বা না মানো, মানো চাহে না মানো, ইয়ে হয় দ্য বেস্ট মন্ত্র ওসিবা, পোলাইটনেস, রেসপেক্ট অ্যান্ড সেইং থ্যাংক ইউ। চলো 6 নম্বর হয়ে গেল। এবার লাস্ট পয়েন্ট 7 নম্বর হচ্ছে, এটা দরকার, এটা না হলে জীবনে না এগোতে পারবে না। 7 নম্বর হচ্ছে, এটাকে বলা হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজে গমন, GAMAN, গমন। গমন মানে গমন, গমন হচ্ছে চলা, আমার মনে হয় সেখান থেকেও আসতে পারে। যাই হোক, গমন কথার অর্থ হচ্ছে টু endure hardship and difficult time, discomfort
উইথ পেশেন্স, সেলফ কন্ট্রোল অ্যান্ড ডিগনিটি। মানে কি, যখন সময়টা খারাপ, আমি কখনো সময় খারাপ বলে কথাটা আমি উচ্চারণই করি না, এটা বোঝানোর জন্য বলছি। যখন সময়টা আমাদের অনুকূল নয়, এবার ঠিক আছে, সময়টা যখন প্রতিকূল, যখন সময়টা ঠিক যাচ্ছে না, কমফোর্টেবল নয়, বা অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেক খেতে খেতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে বেঁচে থাকার জন্যে, এবং হাঁপিয়ে গেছো, বুঝতে পারছো না কি করবে, চারিদিক থেকে ঝামেলা, মাথায় আকাশ ভেঙে পড়ছে, সাইড থেকে দেয়াল ধসে পড়ছে, গাড়ির টায়ার পাংচার হয়ে যাচ্ছে, সময় মতো পৌঁছতে পারছো না, টাকা পয়সা আসছে না, ছেলে মেয়ে উদ্ভ্রান্ত, স্বামী স্ত্রী উদ্ভ্রান্ত, বাবা মা ভালো লাগছে না, ভাই বোন দাদা দিদির সঙ্গে ঝগড়াঝাটি। এই পরিস্থিতিতে, এই পরিস্থিতিগুলোকে কিভাবে ফেস করতে হবে? উইথ পেশেন্স, ধৈর্য, সেলফ কন্ট্রোল, নিজের উপরে কন্ট্রোল রেখে, শান্ত থেকে, এবং ডিগনিটি অর্থাৎ নিজের মান সম্মান রেখে। নিজের মান সম্মান অন্যরা নেয় না। আমি বহুবার বলেছি, তোমার সম্মান, তোমার মান অন্যরা কেউ নিয়ে নেয় না। তোমাকে কেউ অপমান করতে পারে না বা পারবে না। তোমার অপমান হয় যখন তুমি নিজেকে অপমান করো, তোমার মান সম্মান যায় তখন যখন তুমি নিজের মান সম্মান নিজে হারিয়ে ফেলো চিৎকার চেঁচামেচি করে। কাজেই যখন সময় খারাপ যাবে, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করি তখন, স্বপ্ন 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 দেখে মন। এটা নচিকেতার গান। যখন সময় খারাপ যাবে, আবার বলি, খারাপ শব্দটা খুব খারাপ, যখন সময়টা ঠিক যাচ্ছে না, এই যে বললাম মাথায় আকাশ ভেঙে পড়ছে, টায়ার পাংচার হচ্ছে, দেওয়াল ধসে পড়ছে, ছেলে মেয়ে উদ্ভ্রান্ত, স্বামী স্ত্রী উদ্ভ্রান্ত, বন্ধু বান্ধব উদ্ভ্রান্ত, কারোর সঙ্গে কোনো কোথাও ম্যাচ হচ্ছে না, তখন শান্ত থাকো, নিজের উপরে কন্ট্রোল রাখো, ডিগনিটি রাখো, নিজের মান সম্মান নিজের বজায় রাখো, এবং ধৈর্য রাখো। এই সময়টা কেটে যাবে। আর বেশি কিছু বলার নেই। আর কি বলবো, বুঝিয়ে দিলাম তো। তো এর থেকে সরল ভাষা আরও বলতে গেলে ভিডিও আরও লম্বা হবে, এবং তোমাদের মধ্যে কয়েকজন আমাকে লিখবে, একটু ছোট রাখুন না, মূল কথায় আসুন না, আসল কথা বলুন না। মনে হয় আমি অনেক বাজে কথা বলি। যাই হোক, তো আজকে এখানে শেষ করছি। এই যে 7টা হ্যাবিট বললাম, মনে রেখে ভালোভাবে ফলো করো। আমাকে এখন ফলো করতে হয় না, এগুলি আমার ঢুকে গেছে ভেতরে, কাজেই এগুলি অটোমেটিক্যালি হতে থাকে। তোমাদের মধ্যেও এমনভাবে অভ্যাসগুলি ঢোকাও যাতে অল দিস বিকাম ভেরি ভেরি অটোমেটিক। বাস, আজকে এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।